Hello students, welcome to my channel StudentMate। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটি খুব সুপরিচিত গ্রামার ভয়েস চেঞ্জ নিয়ে। আমরা এই ভিডিওতে শিখব কিভাবে একটা অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ ভয়েসে খুব সহজ পদ্ধতিতে করতে পারি। অ্যাকচুয়ালি ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের যে বিষয়টার উপর বিশেষ জ্ঞান থাকা দরকার সেটা হচ্ছে টেন্স। কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রেই বা আমরা অনেকেই এই টেন্স সম্পর্কে অতটা আমাদের জ্ঞান নেই বললেই অনেকের মধ্যেই জ্ঞান থাকে না টেন্স সম্পর্কে। তাই তাদের কথা মাথায় রেখে আমি এমন কতগুলো ট্রিক্স নিয়ে ভয়েস চেঞ্জ করাতে চলেছি যাতে করে এই ট্রিক্সগুলো যদি একটু ভালো করে ফলো করা যায় তাহলে অতি সাধারণ মানের ছাত্র বা ছাত্রীও খুব সহজেই ভয়েস চেঞ্জ এই গ্রামারটা এটা করতে পারবে। তো কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি চলে যাব আমাদের আজকে যে গ্রামার শেখানোর পর্ব সেখানে। তো তার আগে বলবো যে তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলের সাফল্যের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট, শেয়ার, লাইক অবশ্যই করবে যাতে আমি অনুপ্রাণিত হই এবং আরও এইরকমই অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। তো চলো আজকে আমাদের পর্ব শুরু করি ভয়েস চেঞ্জ। তো আজকে আমাদের বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ। এখানে আমরা আজকে কেবলমাত্র শিখব কিভাবে একটা অ্যাক্টিভ ভয়েসে থাকা সেন্টেন্সকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে পারি বা ট্রান্সফার করতে পারি। তাহলে আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েসে থাকা সেন্টেন্সকে আমরা সেটাকে প্যাসিভ ভয়েসে পরিণত করব এবং তাও আবার কতকগুলি সাধারণ ট্রিক্সের মাধ্যমে, খুব সহজ ট্রিক্সের মাধ্যমে। টেন্স অত কোনো কিছু বোঝার চাপ এখানে থাকবে না এই ট্রিক্সগুলো যদি ফলো করতে পারো। তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে ধরো একটা অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স রয়েছে, আমি উদাহরণস্বরূপ একটা সেন্টেন্স আমি লিখছি। ধরো এইরকম একটা সেন্টেন্স রয়েছে যে রাম wrote a letter। এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েসের থাকা সেন্টেন্স। তো আমাদেরকে যদি ডিরেকশন দেওয়া হয় যে মেক ইট প্যাসিভ, এরকম যদি ডিরেকশন দেওয়া থাকে যে মেক ইট প্যাসিভ, মেক ইট প্যাসিভ, বা অনেক সময় বলে দেওয়া থাকে চেঞ্জ দ্য ভয়েস, এরকম করা থাকে। তো আমরা তো ভয়েস চেঞ্জ জানি না বা অত শত কিছু নিয়ম জানি না, তাহলে কিভাবে একটা অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ ভয়েসে পরিণত করব আমি খুব সাধারণভাবে বলার চেষ্টা করছি। এবং তোমরা এই ট্রিক্সগুলোকে একটু যদি ঠিক এইরকম ভাবে ফলো করো তাহলে দেখবে যে ভয়েস চেঞ্জ করাটা তোমাদের ক্ষমতার মধ্যে বা তোমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে। তো একটা অ্যাক্টিভ ভয়েসে থাকা সেন্টেন্সকে যখন আমি প্যাসিভ ভয়েসে নিয়ে পরিণত করতে যাব তখন প্রথমেই আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেন্টেন্সটাকে তিনটা পার্টে ভাগ করতে হবে। আমরা জানি যে কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকে। তো সেন্টেন্সটাকে এই তিনটা ভাগে ভাগ করে নিতে হবে, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। তাহলে আমাদেরকে জানতে হবে যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব আর কোনটা অবজেক্ট, এটা আগে আইডেন্টিফাই করে নিতে হবে। আমি যে ডিরেকশন অংশটা, এই অংশটা মুছে দিচ্ছি, নয়তো বুঝতে অসুবিধা হবে। এই অংশটা মুছে দিলাম, আমার মূল সেন্টেন্সটাই থাকলো রাম রোট এ লেটার, এটাকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব। তো তার আগে প্রথমে আমি কি বললাম যে তিনটা পার্টে ভাগ করে নিতে হবে, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। তো আমি দেখেছি শেখানোর সময় যে অনেক ছাত্রছাত্রীরা কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব আর কোনটা অবজেক্ট এটাই ঠিকঠাক ভাবে আইডেন্টিফাই করতে পারে না। তো তাদের কথা মাথায় রেখে আমি এই জিনিসটাও এখানে বলে দিচ্ছি যে কিভাবে তোমরা একটা সেন্টেন্স থেকে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট
খুঁজে বার করবে। দেখো, যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেই সেন্টেন্সের মধ্যে তোমাকে এর জন্য প্রথমেই যেটা খুঁজে বার করাতে হবে সেটা হচ্ছে ভার্ব কোনটা। আর ভার্ব বার করানোর খুব সহজ ব্যাপারই বটে। তার কারণ ভার্ব মানে হচ্ছে যে ওয়ার্ডটার দ্বারা কোনো কিছু কাজ করা বোঝাবে, এটাকে আগে খুঁজে বার করো। তাহলে এখানে দেখো, রাম রোট এ লেটার, একটু ভালো করে লক্ষ্য করলেই বা একটুকু ভালো করে যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে এই রোট এটা হচ্ছে একটা ভার্ব। মানে রুট মানে হচ্ছে রাইট ভার্বের পাস্ট ফর্ম, এটা রাইট মানে হচ্ছে লেখা। ঠিক আছে, তাহলে লেখা যদি লেখা হয় এই ওয়ার্ডটার বাংলা অর্থ, তাহলে নিশ্চয়ই এটা ভার্ব, কাজ করা বোঝাচ্ছে। ভার্বের জন্য আমি ভি লিখলাম তলাতে, দেখো। এরপর তোমরা সাবজেক্ট কিভাবে বার করাবে আমি নিচে লিখে দিচ্ছি, প্রয়োজন থাকলে তোমরা লিখে নেবে। ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করো। যা উত্তর পাবে তাই হবে সাবজেক্ট। শুধু এইটুকু জিনিস মনে রাখো, ভার্ব যেটা রয়েছে সেটাকে কে বা কারা দিয়ে প্রশ্ন করো, যা উত্তর পাবে তাই হয়ে যাবে সাবজেক্ট। তাহলে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের ভার্ব হচ্ছে রোট, মানে হচ্ছে লেখা। তাহলে আমি যদি এই লেখা ভার্বটাকে কে দিয়ে প্রশ্ন করি, কে লেখে, যদি লেখা ভার্বটাকে কে দিয়ে প্রশ্ন করি যে কে লেখে, নিশ্চয়ই উত্তর আসবে রাম। তাহলে এর উত্তরে যেটা আমি পেলাম নিশ্চয়ই সেটা আমার সাবজেক্ট। আবার অবজেক্ট কি করে বার করাবে? ভার্বকে কি দিয়ে প্রশ্ন করো, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করো, যা উত্তর পাবে তাই হবে অবজেক্ট। তাহলে এটাকেও একটু আমি ভেঙে বলি। আমাদের ভার্ব এখানে ছিল রোট মানে লেখা, তাহলে এই লেখা কি লেখে বা কি লেখি বা কি লেখা, তাহলে নিশ্চয়ই তার উত্তর আসবে একটি চিঠি, এ লেটার। বুঝতে পেরেছো? তাহলে এটা হয়ে গেল ভার্ব। এরপর ভার্ব ছাড়াও আদার্স পার্টস থাকতে পারে একটা সেন্টেন্সে, ওই ভার্বের কি এর উত্তরে যেটুকু পাবে সেটাই হয়ে যাবে অবজেক্ট, বাকিটা আদার্স পার্ট থাকতেই পারে। অনেক সময় ভয়েস চেঞ্জ থাকে, আদার্স পার্টও থাকে, সেটাকে একবারে ভয়েস চেঞ্জ করার পর একবারে লাস্টে লিখলেও কোনো অসুবিধা হয় না। সেক্ষেত্রে আমি বলে দেবো, সেরকম সিচুয়েশন এলে আমি ওই জায়গাগুলো বলে দেবো। তাহলে ভার্বকে কে দিয়ে প্রশ্ন করবে, যা উত্তর পাবে সেটা হবে সাবজেক্ট। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করবে, যা উত্তর পাবে সেটা হয়ে যাবে অবজেক্ট। ওকে, তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে এই দুটো পয়েন্ট তোমরা নোট করে রাখতে পারো। তাহলে তোমরা এইভাবে একটা অ্যাক্টিভ ভয়েসকে পাওয়া মাত্রই সেটাকে এই তিনটা ভাগে ভাগ করে নেবে। তিনটা ভাগে ভাগ করে নেওয়ার পর আমাদের মূল কাজ শুরু হবে, কিভাবে ভয়েস চেঞ্জ করব। চলো সেই নিয়মটা দেখে নেওয়া যাক। আমি ইন জেনারেল কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি, তারপর বিশেষ বিশেষ যে নিয়মগুলো সেগুলো বলে দেবো। তাহলে একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিণত করতে হলে প্রথমত আমাদেরকে এটা করতে হলো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা আইডেন্টিফাই করে নিলাম। এরপর খুব সহজ ব্যাপার, অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে চলে আসবে, আর সাবজেক্টটাকে নিয়ে চলে যাবে অবজেক্টের জায়গায়। প্রথম এইভাবেই শিখতে হবে আর কি।
প্রথম প্রথম এভাবেই শিখবে, দিয়ে শিখতে শিখতে যখন নিজেদের মধ্যে একটা অভ্যাস চলে আসবে তখন দেখবে এটার আর কোনো দরকার হচ্ছে না। প্রথমত এভাবে শেখো যে সাবজেক্টটাকে অবজেক্টের জায়গায় নিয়ে যাবো, অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো। তাহলে প্রথম কাজ আমাদের অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো, দ্বিতীয় কাজ সাবজেক্টটাকে অবজেক্টের জায়গায় নিয়ে যাবো। প্রথম কাজ অবজেক্টকে সাবজেক্টের জায়গায়, দ্বিতীয় কাজ সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে। তো দেখো অবজেক্টকে আমি সাবজেক্টের জায়গায় নিয়ে আসছি। অবজেক্ট রয়েছে এ লেটার, তাহলে প্রথমে লিখছি মানে এ তো ক্যাপিটাল লেটার হবেই, এ লেটার। আর সাবজেক্টটাকে অবজেক্টের জায়গায় নিয়ে চলে এলাম। এরপরে এখানে দেখো সাবজেক্ট হিসেবে রাম রয়েছে, এটা নাউন। সাবজেক্ট হিসেবে যদি নাউন থাকে তাহলে ভয়েস চেঞ্জ করার সময় মানে প্যাসিভ ভয়েসে পরিণত করার সময় কোনো রকম পরিবর্তন করতে হয় না, কিন্তু যদি সাবজেক্ট হিসেবে কোনো প্রোনাউন থাকে তার একটুকু পরিবর্তন করতে হয়। কিভাবে পরিবর্তন করতে হয় তারও ছকটা তোমাদেরকে আমি দিয়ে দেবো। তাহলে এখন ইন জেনারেল যে রুলসটা সেটা একটু শেখো। তাহলে আমি সাবজেক্টটাকে অবজেক্টের জায়গায় নিয়ে আসছি, মানে এখানে লিখলাম। ঠিক আছে, এই কাজটা করার পর তোমাদের 3 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে সাবজেক্টটাকে অবজেক্টের জায়গাতে নিয়ে এলে ঠিক তার আগে একটা প্রিপজিশন বসিয়ে দাও। এটা ফিক্সড, প্রত্যেকটি ভয়েস চেঞ্জের ক্ষেত্রেই কিন্তু এই নিয়মটা ফলো করতে হবে। কি, অবজেক্টটাকে সাবজেক্টের পজিশনে নিয়ে এসো, সাবজেক্টটাকে অবজেক্টের পজিশনে নিয়ে যাও, আর এখানে যেটা লিখলে ঠিক তার আগে বাই নামক প্রিপজিশনটি বসিয়ে দাও। 3 নম্বর কাজ ছাড়া আর 2টি ধাপ, তাহলে ভয়েস চেঞ্জ শেষ। তাহলে চতুর্থ ধাপ আমাদের কি? চতুর্থ ধাপ হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে যে মেইন ভার্বটা ইউজ করা রয়েছে তার থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাও সব সময়ের জন্য। ভয়েস চেঞ্জ করছো মানেই মাথায় রাখতে হবে যে সব সময় ভার্বের মেইন ভার্বের থার্ড ফর্মটা বসাতে হয়। তাহলে আমার এখানে যে অ্যাক্টিভ ভয়েসের উদাহরণটা দেওয়া রয়েছে তার মেইন ভার্বটা হচ্ছে এই যে রোড, দেখতে পাচ্ছ রোডটা হচ্ছে, রোডের মেইন ফর্মটা হচ্ছে রাইট, তার পাস্ট ফর্মটা দেওয়া রয়েছে মানে মেইন ভার্বটা রাইট ধরতে পারো, রাইট রোড। থার্ড ফর্ম আমি বললাম যে থার্ড ফর্ম লাগবে, তাহলে রোডের থার্ড ফর্ম হচ্ছে রিটেন, WRITTEN। তাহলে সেই কথাটাকে এর ঠিক আগে দিতে বসিয়ে দাও। ব্যাস 4 নম্বর কাজ শেষ। এরপর আমাদেরকে যে 5 নম্বর কাজটা করতে হবে, এই জায়গাটাই কঠিন, এই জায়গাটাকে করতে হলে টেন্স জানার প্রয়োজন হয়ে থাকে। তার কারণ এখানে যে হেল্পিং ভার্ব বসাতে হয়, এই হেল্পিং ভার্বটা কেবলমাত্র টেন্স অনুযায়ী বসে, প্রতি ক্ষেত্রে একই রকম বসবে না। আমরা যেমন আদার্স নিয়মগুলো প্রতিটি ভয়েস চেঞ্জের ক্ষেত্রেই করতে পারি, যে অবজেক্টকে সাবজেক্ট করতে পারি, সাবজেক্টকে অবজেক্ট করতে পারি, বাই প্রিপজিশন বসাতে পারি, তার আগে মেন ভার্বের থার্ড ফর্মটা বসিয়ে দিতে পারি, এগুলো প্রতি ক্ষেত্রেই হবে। কিন্তু এই যে এইখানে যে 4 নম্বর নিয়মটা আমি বলবো, মানে ওই টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বসাতে হয়, এখানে যেমন টেন্স থাকবে সেই অনুযায়ী হেল্পিং ভার্ব বসাতে হবে। এই জায়গাটাই কঠিন এবং এই জায়গাটা করতে হলে টেন্সের দরকার, টেন্সের জ্ঞান থাকা দরকার। কিন্তু আমরা যারা টেন্স জানি না তারা কি ভয়েস চেঞ্জ করবো না? এমন ব্যাপারটা নয়, তারাও ভয়েস চেঞ্জ করতে পারবে যদি আমার ট্রিক্স গুলি একটু ফলো করো। আমি কিছু ট্রিক্স দেবো এই যে হেল্পিং ভার্ব গুলো রয়েছে কিভাবে বসাতে হয়, কোন কি থাকলে কিভাবে কি বসাতে হয়, কোন টেন্সে থাকলে কিভাবে বসাতে হয়। টেন্স জানার দরকার নেই, কিন্তু তোমরা বসাতে পারবে। তো ইন জেনারেল আমি আগে এটা করে নিচ্ছি, তারপরে বলে দেবো যে তোমাদের এই 4 নম্বর জায়গাতে মানে কোন টেন্সে থাকলে বা কি দেখলে তোমরা কি বসাবে, এটা আমি বলে দেবো। তার আগে আমি এখানে উদাহরণটা কমপ্লিট করি, মানে অ্যাকচুয়ালি ভয়েস চেঞ্জটা কমপ্লিট করি, কিভাবে ভয়েস চেঞ্জটা হলো সেটা কমপ্লিট করি, তারপরে নিয়মটা বলবো এবং নিয়ম ধরে ধরে উদাহরণ দিয়ে দিয়ে বলে দেবো। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সটা আমাদের রয়েছে পাস্ট ইনডেফিনাইট টেন্সে, পাস্ট ইনডেফিনাইট টেন্সে রয়েছে, যার জন্য অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করার সময় অ্যাক্টিভ ভয়েসটা যদি পাস্ট ইনডেফিনাইট টেন্সে থেকে থাকে তাহলে আমাদেরকে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করতে হয় ওয়াজ কিংবা ওয়ার। সেটা সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বসাবো না ওয়ার বসাবো, সেটা এখানে যে সাবজেক্ট হয়েছে সেটার
উপর ডিপেন্ড করে বসবে, সেটার উপর নির্ভরশীল। তাহলে এখানে সাবজেক্ট রয়েছে এ লেটার, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য আমাদেরকে ওয়াজ আর ওয়ার এর মধ্যে ওয়াজটাকে বসাতে হবে। ব্যাস, এ লেটার ওয়াজ রিটেন বাই রাম। অ্যাক্টিভ ভয়েসটা কি ছিল? রাম রোট এ লেটার। প্যাসিভ ভয়েসে কি হলো? এ লেটার ওয়াজ রিটেন বাই রাম। এটা হয়ে গেল। তো করলাম কিভাবে আমি আরেকবারটি সাম আপ করে দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও। যে কোনো অ্যাক্টিভ ভয়েসকে পাওয়া মাত্রই সাবজেক্ট ভার্ব অবজেক্টে ভাগ করে নেবে। একটু আগেই বললাম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিভাবে ভাগ করতে হয়। ভাগ করে নেওয়ার পর অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায়, সাবজেক্টটাকে অবজেক্টের জায়গায় নিয়ে চলে আসবে। ঠিক এইখানে যেটা লিখবে তার ঠিক আগেটিতে বাই নামক একটা প্রিপোজিশন বসিয়ে দেবে। বাই নামক প্রিপোজিশনটা বসানোর পর এই অ্যাক্টিভ ভয়েসে যে মেন ভার্বটা দেওয়া থাকবে তার থার্ড ফর্মটা সবসময় ইউজ করবে। থার্ড ফর্ম ইউজ করার পর এই জায়গাটা আমি নিয়মটা বলে দিচ্ছি, এটা মোছার পর তোমাদেরকে বলে দেবো যে এই জায়গাটাতে কি থাকলে কি করতে হয়। টেন্স না জানলেও তোমরা পারবে এবং কারেক্টলি ভাবে পারবে। চলো তাহলে এটা মুছে দিচ্ছি এবং এই জায়গাতে কি থাকলে কি বসাতে হয় সেটা আমি একটুকু নিয়ম ধরে ধরে ট্রিক্স অনুযায়ী বলে দিচ্ছি। উপরের জায়গাটাও মুছে দিচ্ছি, আমি জায়গাটা বেশি পাবো। আমি এরকম ছক করে লিখে দিচ্ছি। অ্যাক্টিভ একদিকটাই আর এদিকটাই তীর চিহ্ন দিয়ে লিখলাম প্যাসিভ। এক নম্বর ওখানে যে এক নম্বর নিয়মটা আমি বলে দিচ্ছি যে যখন তুমি দেখবে সেন্টেন্সটাতে কোনো হেল্পিং ভার্ব নেই, এরপর এখানে একটা সমস্যা আছে যে স্যার হেল্পিং ভার্ব গুলো কি কি। আমি এখানে একটুকু লিখে দিচ্ছি কয়েকটা হেল্পিং ভার্ব। am, is, are, was, were, shall, will, উপরের লাইনটা তারা লিখছি, নিচে আমার জায়গা নেই। has, have, had, এই যে সমস্ত ভার্বগুলোকে বলা হয়। তাছাড়াও আছে ক্যান, কুড, এগুলো আছে আর কি এইরকম। তো প্রথমে এগুলো জেনে রাখো, এগুলো সব হচ্ছে হেল্পিং ভার্ব। পাঁচটাতে লিখে দিলাম হেল্পিং ভার্ব, এগুলো হচ্ছে সব হেল্পিং ভার্ব। তো প্রথমে তোমাকে দেখতে হবে যে সেন্টেন্সটাতে কোনো হেল্পিং ভার্ব আছে কিনা। যদি না থাকে, এই যে হেল্পিং ভার্বগুলো এগুলো যদি না থাকে কোনো একটা অ্যাক্টিভ ভয়েসের মধ্যে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে সেটা হচ্ছে হলে পাস্ট ইনডেফিনাইটে রয়েছে, নয়তো প্রেজেন্ট ইনডেফিনাইট রয়েছে। এত কিছু বোঝারও দরকার নেই, তোমাকে সিম্পল আমি যেটা বলছি সেটা মনে রাখো যে যখন তুমি দেখবে যে সেন্টেন্সটাতে কোনো হেল্পিং ভার্ব নেই, কেবলমাত্র রয়েছে মেইন ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, ওখানে কুলালো না, আমি এখানটাতে লিখছি। যখনই তুমি দেখবে যে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, কি রয়েছে? মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে। এখানে আরেকটা কথা লিখে রাখি, কেবলমাত্র। যখনই তুমি দেখবে কেবলমাত্র মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মটি রয়েছে, মিস্টেক হয়েছিল, যখন তুমি দেখবে যে কেবলমাত্র মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মটা রয়েছে, তাছাড়া কোনো হেল্পিং ভার্বের অস্তিত্ব সেই সেন্টেন্সটার মধ্যে নেই, তখন তোমাকে মনে রাখতে হবে একটা বিষয়, যে তখন সেই অ্যাক্টিভ ভয়েসটাকে যখন প্যাসিভ ভয়েসে নিয়ে যাব, তখন তোমাকে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে am কিংবা is কিংবা are। এটা কেবলমাত্র মনে রাখতে হবে, তাহলে কোনো টেন্স জানার প্রয়োজন হলো না। শুধু তোমাকে মনে রাখতে হবে যে যখন দেখবো কোনো হেল্পিং ভার্বের অস্তিত্ব নেই, সেন্টেন্সটাতে কেবলমাত্র মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মটি রয়েছে,
তখনই তোমাকে বুঝে নিতে হবে আমাকে অ্যাম কিংবা ইজ কিংবা আর ব্যবহার করতে হচ্ছে। একটা এক্সাম্পল দিই, আমি নিচের এই জায়গাটা মুছে দিচ্ছি। এক্সাম্পল দিচ্ছি একটা, ধরো বললাম যে সীমা reads a story. সীমা reads a story। তাহলে এখানে দেখো এই শর্তটা মিলে যাচ্ছে, কোন হেল্পিং ভার্বের অস্তিত্ব এখানে নেই। am, is, are, was, were, has, have, had, shall, will, can, could, এই সমস্ত কোনো ভার্বের অস্তিত্ব নেই, হেল্পিং ভার্বের অস্তিত্ব নেই। এবং এখানে দেখতে পাচ্ছ যে একটা এস যোগ করা রয়েছে ভার্বের শেষে, তাই তো? তাহলে এটা হচ্ছে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, তাহলে মেন ভার্বের কেবলমাত্র প্রেজেন্ট ফর্মটি রয়েছে, অন্য কোনো হেল্পিং ভার্ব নেই। তার মানে তখনই তুমি বুঝে নিলে যে আমাকে এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে মানে আমাকে ওই হেল্পিং ভার্বের জায়গায় অ্যাম কিংবা ইজ কিংবা আরো বসাতে হবে যখন প্যাসিভ ভয়েসে পরিণত করব। ঠিক আছে, তাহলে এটা বুঝে নিলে। এরপর তুমি যখন ভয়েস চেঞ্জ করবে, তোমার আমি তো ভার্ব তো নির্ণয় করেই ফেলেছি, এটা ভার্বকে কে দিয়ে প্রশ্ন করো, রিড মানে পড়া, কে পড়ে, উত্তর আসবে সীমা, তাহলে এটা হয়ে গেল সাবজেক্ট। এরপর ভার্বকে কি দিয়ে প্রশ্ন করো, কি পড়ে, উত্তর আসবে এস, একটি গল্প, এ স্টোরি, এটা হয়ে গেল অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা আইডেন্টিফাই করে নেওয়ার পর নিয়মটা কাজে লাগাও, অবজেক্টটাকে নিয়ে চলেছো সাবজেক্টের জায়গায়, সাবজেক্টটাকে নিয়ে চলে যাও অবজেক্টের জায়গায়। তার মানে এরকমটা হবে এ স্টোরি, এটা অবজেক্ট ছিল সাবজেক্টের জায়গায় চলে এলো, সীমা ছিল সাবজেক্ট, সেটা অবজেক্টের জায়গায় চলে এলো। এরপর অবজেক্টটা বসানোর পর তার আগে আমি বাই নামক প্রিপজিশনটা বসাতে বলেছিলাম, তারপরেই আমি বলেছিলাম যে মেন ভার্ব যেটা ইউজ করা রয়েছে সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম ইউজ করো। তাহলে রিডস এর থার্ড ফর্ম কি হবে, এই রিডস এর থার্ড ফর্ম কি হবে, আমাদের রিড ভার্বটার তিনটা ফর্মই এক। আমি এখানটাতে একটু লিখছি, এখানটাতে নয়, ঠিক এইখানটাতে লিখছি, দেখো রিড, আর ই এ ডি, রিড। সেকেন্ড ফর্মটা হচ্ছে আর ই এ ডি, এটার বানানটা একই কিন্তু বলা হয় রেড। আর থার্ড ফর্মটাও রিড, রিড, রেড, রিড এভাবে পড়া হয়। ঠিক আছে, কিন্তু বানানগুলো একই। তাহলে যাই হোক, থার্ড ফর্মটা ব্যবহার করব আমরা বাইয়ের ঠিক আগে দিতে, রিড। এরপর আমাদের এই জায়গাটাতে চলে এলো যে কি হেল্পিং ভার্ব বসাবো। আমি তো বলেছি যে অ্যাক্টিভ ভয়েসে দেখো কোনো হেল্পিং ভার্বের বা অক্সিলারি ভার্বের কোনো অস্তিত্ব নেই, রয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে আমাকে সঙ্গে সঙ্গে মাথা গেলাতে হবে যে সেখানে ব্যবহার করতে হবে অ্যাম, নয়তো ইজ, নয়তো আর। এরপর এই অ্যাম ইজ আর এর মধ্যে কোনটা বসবে সেটা অনেক ছোটবেলাতেই তোমরা শিখে নিয়েছো, ক্লাস 3, 4, 5 এর মধ্যে। এক্ষেত্রে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে রয়েছে বলে ইজ ভার্বটা অ্যাপ্রোপ্রিয়েট আসবে, এখানে ইজটা বসিয়ে দিলাম। তাহলে ভয়েস চেঞ্জ করার পর আমাদের যে উত্তরটা এলো, এ স্টোরি ইজ রিড বাই সীমা, কমপ্লিট। 1 নম্বর নিয়ম চলে গেল। এরকম পরপর 9টা নিয়ম আসবে। তোমরা বলবে কেন 9টা, টেন্স তো রয়েছে 12টা, তাহলে তো 12টা নিয়ম হওয়ার কথা। কিন্তু প্রত্যেকটা টেন্সেরই যে প্রেজেন্ট যে পারফেক্ট কন্টিনিউয়াস যে ভার্বটা থাকে তার ভয়েস চেঞ্জ হয় না। যেমন প্রেজেন্টের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্টের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোর ভয়েস চেঞ্জ হয় না। তাহলে আমাদের 12টার মধ্যে 3টা মাইনাস হয়ে গেল 9টা, তাহলে মোট এরকম 9টা নিয়ম হবে। এই 9টা ট্রিক্স একটু ভালো করে মনে রেখে দিতে হবে, তাহলে ভয়েস চেঞ্জ করতে পারবে। তো 1 নম্বর হলো দু নম্বর নিয়মটা তোমরা লিখে রাখো, যখন দেখবে কোনো অ্যাক্টিভ ভয়েসের মধ্যে এই হেল্পিং ভার্ব গুলো রয়েছে, অ্যাম কিংবা ইজ কিংবা আর,
এদের তিনজনের মধ্যে যদি কোনো একটা অ্যাক্টিভ ভয়েসে উপস্থিত থাকে, তিনজনের মধ্যে একটা, কি বললাম, কোনো একটা অ্যাক্টিভ ভয়েসে যদি এই তিনজনের মধ্যে, এদের তিনজন সদস্যের মধ্যে একজন সদস্য উপস্থিত থাকে, তাহলে তোমাকে সেটাকে প্যাসিভে পরিণত করার সময় ব্যবহার করতে হবে am being, am being, নয়তো is being, নয়তো are being। কি বললাম, যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে am is are এই তিনটা হেল্পিং ভার্বের মধ্যে কোনো একটা বর্তমান থেকে থাকে, তখনই তোমাকে বুঝে নিতে হবে আমাকে প্যাসিভ ভয়েস করার সময় যে হেল্পিং ভার্বটি ব্যবহার করতে হবে তা হলো am being, নয়তো is being, নয়তো are being। এখানে আমি একটি কথা না বললেই নয়, মানে বলার প্রয়োজন খুব বোধ করছি, যেটা হচ্ছে আমরা অনেকেই এরকমটা ভেবে থাকি যে অ্যাক্টিভ ভয়েসে am থাকবে মানে আমি ব্যবহার করব am being, অ্যাক্টিভ ভয়েসে is থাকবে মানে ব্যবহার করব is being, অ্যাক্টিভ ভয়েসে are থাকবে মানে আমি ব্যবহার করব are being। এমনটা কিন্তু মোটেই নয়। am থাকবে মানেই যে am being ব্যবহার হবে এমনটা কথা নয়। তাহলে এই am being, is being, are being কিভাবে বসাবো বা এদের মধ্যে কোনটা বসবে সেটা নির্ভর করবে যে সাবজেক্ট হবে তার উপর। সাবজেক্টের পার্সন আর নাম্বার অনুযায়ী বসাতে হয়। দেখো এক্সাম্পলে যাচ্ছি আমি, সেখান থেকে বুঝতে পারবে। ধরো লিখলাম শুভ is making a kite, এই সেন্টেন্সটাকে আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে দিল। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পার্টে ডিভাইড করতে হবে সেন্টেন্সটাকে। তাহলে দেখো মেক মানে তৈরি করা, তাহলে নিশ্চয়ই মেকিংটা ভার্ব, আর আমি কিছুক্ষণ আগে একটা লিস্ট দিয়ে দিয়েছিলাম যে এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব, তাহলে ইজটা তাদের মধ্যে পড়ছে, তাহলে ইজটা তো হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব মানে তো সেটা ভার্বই বটে, তাহলে ভার্ব অংশের মধ্যে ইজ মেকিং এটাকে নিয়ে চলে এলাম। ভার্বকে কে দিয়ে প্রশ্ন করো, উত্তর আসবে কি, কে তৈরি করে, শুভ সাবজেক্ট। আর ভার্বকে কি তৈরি করে, উত্তর আসবে ঘুড়ি, তাহলে এটা হয়ে গেল অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্টে ভাগ করে নিলাম। এরপর আমাদের যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা অনুযায়ী করব, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো আর সাবজেক্টটা অবজেক্টের জায়গায় নিয়ে আসবো। তাহলে অবজেক্ট ছিল এ কাইট, লিখে ফেললাম। সাবজেক্ট ছিল শুভ, যেহেতু নাউন তার কোনো পরিবর্তন হবে না, লিখে দিলাম। এরপর দেখো এটার আগে, এটা ঠিক আগে আমি বি ওয়াই বাই নামক একটা প্রিপজিশন বসাতে বলেছিলাম, আর যেই ভার্ব মেন ভার্বটা দেওয়া রয়েছে এখানে মেন ভার্ব তো মেক, তাহলে মেকের থার্ড ফর্ম হচ্ছে মেড, এম এ ডি ই, সব সময় মেন ভার্বের থার্ড ফর্মটাই লাগে। তাহলে মেড থার্ড ফর্ম বসিয়ে দিলাম এম এ ডি ই, মেড। এরপর যে কাজটা বাকি রয়েছে সেটা আমাদের হেল্পিং ভার্ব বসানোর কাজ। এরপর দেখো নিয়মটা বলে দিয়েছি, am is are এই তিনটার মধ্যে থাকলে am being নয়তো is being নয়তো are being বসাতে হবে। এরপর am being বসবে না is being বসবে না are being বসবে সেটা নির্ভর করবে এই কাইডের উপর, এই সেন্টেন্সে এই কাইডের ক্ষেত্রে আর কি সাবজেক্টের উপর ডিপেন্ড করে। তাহলে এখানে সাবজেক্ট এ কাইড, তাহলে এর উপর নির্ভর করবে। এ কাইড সেন্টেন্সটা হচ্ছে, সরি ভুল বললাম, এ কাইড সাবজেক্টটা আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ইজটা অ্যাপ্রোপ্রিয়েট, তার মানে ইজ বিং এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে, ইজ বিং। ওকে, তাহলে আমাদের ভয়েস চেঞ্জ করার পর উত্তরটা হলো এ কাইট ইজ বিং মেড বাই শুভ। ওকে, 3 নম্বর নিয়মটা গেল, 2 নম্বর নিয়মটা গেল, সরি। তাহলে আমরা 3 নম্বর নিয়মের দিকে যাব। আচ্ছা, সবসময় আমি নাউন দিয়ে দিয়েই করছি, প্রোনাউন দিয়ে করছি না একবারও, এই জিনিসটা নইলে তোমরা বুঝতে পারবে না। আমি প্রোনাউন উদাহরণ দিয়ে এবার করছি একটা। 3 নম্বর নিয়মটা আমি আগে বলে দিই। 3 নম্বর নিয়ম অনুযায়ী যদি দেখো যে অ্যাক্টিভ ভয়েসে হেল্পিং ভার্ব হিসেবে হ্যাজ কিংবা হ্যাভ এর ব্যবহার রয়েছে,
হ্যাজ কিংবা হ্যাভ এর ব্যবহার রয়েছে, তখন তোমাকে বুঝে নিতে হবে যে আমাকে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে হ্যাজ বিন নয়তো হ্যাভ বিন, এই দুটো জিনিস ব্যবহার করতে হবে। চলো এখানেও কিন্তু একই রকম ব্যাপার, হ্যাজ থাকবে মানে হ্যাজ বিন বসবে এমনটা নয়, হ্যাভ থাকবে মানে হ্যাভ বিন বসবে এমনটা নয়, কিন্তু হ্যাজ হ্যাভ এর মধ্যে একজনের হ্যাজ হ্যাভ এই দুইয়ের মধ্যে এক থাকলে হ্যাজ বিন নয়তো হ্যাভ বিন এই দুইয়ের মধ্যে একজন বসবে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এক্সাম্পলে আমি যাচ্ছি এবং প্রোনাউন দিয়ে একটা এক্সাম্পল আমি বলছি। ধরো লিখলাম হি হ্যাজ bought a new car। তাহলে এই সেন্টেন্সটাকে আমি প্যাসিভ ভয়েসে নিয়ে যাব। তাহলে প্রথমেই আমাকে ভার্বটা খুঁজে বার করাতে হবে। বাই বট বট, বাই মানে কেনা, এটা হচ্ছে মেন ভার্ব, আর তার সাথে সাথে দেখো হ্যাজটা হচ্ছে হেল্পিং ভার্ব। তাহলে হ্যাজ বট মিলে ভার্ব তৈরি হলো। কে কেনে, উত্তর আসবে সে, হি, এটা সাবজেক্ট। কি কিনে, একটি নতুন গাড়ি, তাহলে এটি হচ্ছে অবজেক্ট। এরপর আমাদেরকে যেটা করতে হবে, অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে আর সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিয়ে যেতে হবে। তাহলে অবজেক্টে রয়েছে এ নিউ কার, আমি সাবজেক্টের জায়গায় লিখলাম এ নিউ কার। সাবজেক্টটাকে অবজেক্টের জায়গায় নিয়ে যাব, কিন্তু এখানে একটু ব্যতিক্রম দেখো, এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে প্রোনাউন। প্রোনাউন হিসেবে যদি হি থাকে অ্যাক্টিভ ভয়েসে, সেটা প্যাসিভ ভয়েসে হিম হয়ে যায়। এটা কি থাকলে কি হয়ে যায় সেটার আমি ছক এটার পরেই দিয়ে দিচ্ছি। তাহলে আমি হি এর পরিবর্তে হিম করলাম, তার কারণ অ্যাক্টিভ ভয়েসে হি থাকলে প্যাসিভ ভয়েসে হিম করতে হয়, প্রোনাউনগত পরিবর্তন এটা। আচ্ছা, এবার এই হিমের আগে ঠিক আগেটিতে বি ওয়াই বাই বসিয়ে দিলাম, আর এখানে যে ভার্বটা রয়েছে তার থার্ড ফর্ম বসাতে হয়, বর্তাই হচ্ছে বাই ভার্বের থার্ড ফর্ম, তাহলে ওটাকেই বসিয়ে দিলাম বট। এরপর এখানে যে হেল্পিং ভার্বটা বসানোর পালা, সেটা হ্যাজ এর থাকলে হ্যাজ বিন কিংবা হ্যাভ বিন, তাহলে রয়েছে হ্যাজ বিন নয়তো হ্যাভ বিন, দুটোর মধ্যে একটা ব্যবহার হবে। এবার কি ব্যবহার হবে সেটা ডিপেন্ড করবে এই সাবজেক্টের উপর। এন ইউ কার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে হ্যাজ বিন তাহলে আমাদের উত্তরটা কি হলো, এ নিউ কার হ্যাজ বিন বট বাই হিম। আশা করা যায় তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপর আরো যে বাকি 6টা নিয়ম রয়েছে সেগুলোকে যদি দেখতে চাও, অবশ্যই এই ভিডিওটাতে আমি আলোচনা করতে পারবো না, তার কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। এর জন্য তোমাদেরকে চোখ রাখতে হবে আমার পরের আপলোড করা ভিডিওটি। আজকে এখন আমি প্রোনাউন হিসেবে অ্যাক্টিভ ভয়েসে কি থাকলে প্যাসিভ ভয়েসে কি করতে হয় তার একটু ছক দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর তার মাঝেই আমি আরো একবার বলে রাখবো যে প্লিজ আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো অবশ্যই, যাতে করে এইরকমই আরো নতুন নতুন গ্রামারের ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে হাজির হতে পারি। এবং প্রচুর পরিমাণে শেয়ার করো ভিডিওটাকে, যাতে করে তোমরা যারা দেখছো তোমাদের সাথে সাথে তোমাদের বন্ধু বান্ধবী সকলেই উপকৃত হতে পারে। এবং তোমরা যদি উপকৃত হও আমি অবশ্যই ধন্য হব, নিজেকে ধন্য মনে করব তোমাদের উপকার করতে পেরে। তো চলো, অ্যাক্টিভ ভয়েসে প্রোনাউন কি থাকলে প্যাসিভ ভয়েসে প্রোনাউন কি করতে হয় আমি পরপর বলছি, একটু লিখে নাও। অ্যাক্টিভ ভয়েসে যদি প্রোনাউন হিসেবে আই থাকে, প্যাসিভে সেটা মি হয়ে যায়। উই থাকলে প্যাসিভে সেটা আস হয়ে যায়। আচ্ছা, ইউ থাকলে প্যাসিভে তার কোনো পরিবর্তন হয় না, মানে ইউ রিমেন্স ইউ, ইউটা ইউই রয়ে যাবে। আচ্ছা, অ্যাক্টিভে যদি হি থাকে তাহলে সেটা হয়ে যায় হিম প্যাসিভে গিয়ে। অ্যাক্টিভে যদি সি থাকে সেটা প্যাসিভে গেলে হয়ে যাবে হার। অ্যাক্টিভে যদি দে থাকে TH
ই ওয়াই দে, তাহলে সেটা প্যাসিভে গিয়ে দেম হয়ে যাবে, THEM। অ্যাক্টিভে যদি ইট থাকে তাহলে প্যাসিভে তার কোনো পরিবর্তন হয় না, ইট রিমেন্স ইট। মোটামুটি এগুলো একটু মনে রাখো, তাহলে প্রোনাউনগত যে পরিবর্তনগুলো সেগুলো করতে পারবে। আশা করা যায় আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি, জানি না কতটা বুঝাতে পেরেছি বা তোমরা কতটা উপকৃত হবে। তবে আমার মনে হয় যে এই ভিডিওটা দেখলে এবং ঠিকঠাক যদি নিয়মগুলো পালন করে যাও তাহলে অবশ্যই হয়তো ভয়েস চেঞ্জটা তোমরা অবশ্যই করতে পারবে, এটা আমার বিশ্বাস। আর আবারও বলবো যে ভিডিওটা যদি ভালো লাগে প্রচুর পরিমাণে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই ধরনের ভিডিওগুলো তোমাদের কাছে যাতে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।